প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। হিসাব বিজ্ঞান অংশের আজকের পর্বে আমরা উপস্থিত হয়েছি হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর্থিক বিবরণী নিয়ে। শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আমরা ইতোমধ্যে যে অঙ্কগুলো করিয়েছি, এগুলো যদি কোনো শিক্ষার্থী প্রপার চর্চা করতে পারে তাহলে অবশ্যই সে 5টা অঙ্কের উত্তর দিতে পারবে। তবে আর্থিক বিবরণী দুটো না করলে কখনোই 7টা উত্তর করা সম্ভব নয়। অর্থাৎ এই দুটো বাদে বাকি যে 5টা, এই 5টা অ্যান্সার করার মতো অঙ্ক আমরা আমাদের আগের পর্বগুলোতে শিখিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা, আর্থিক বিবরণীতে আজকে আমরা যে অঙ্কটা আলোচনা করব সেটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অঙ্ক। অর্থাৎ কোনো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আয় ব্যয়টা কীভাবে নির্ণয় করা হয়, নিট লাভটা কীভাবে নির্ণয় করা হয়, সেটাই আজকে তোমাদেরকে আমরা শেখাবো। তবে শিক্ষার্থীরা, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হোক আর ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠান হোক, যেমন প্রতিষ্ঠানই হোক না কেন, আর্থিক বিবরণী কিন্তু এক। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী নামে যে অংশটা আমরা করি এটা অবশ্যই এক। আমরা শুধুমাত্র নিট লাভ পর্যন্ত আলাদা। নিট লাভের ক্ষেত্রে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের অঙ্ক হয় একরকম, আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অঙ্ক হয় আর এক রকম। তো এই দুইটা ধরনের ভিতরে আমার কাছে মনে হয় সেবা প্রদানকারীটাই বেশি সহজ। তা আমরা সহজ থেকেই শুরু করি, আগে সহজ থেকে শুরু করি, আস্তে আস্তে জটিল দিকে ঢুকবো। ঠিক আছে শিক্ষার্থীরা, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য আমাদের খুব বেশি ঝামেলা নিতে হয় না। এখানে একটাই নিয়ম, আয়সমূহ বাদ ব্যয়সমূহ। শিক্ষার্থীরা, আমরা এখনই তোমাদেরকে বোর্ডে নিয়ে যাবো এবং অঙ্কটা দেখাবো। খুবই সহজ অঙ্ক, মনে রাখবা, আয়সমূহ বাদ ব্যয়সমূহ। অর্থাৎ ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠানের মতো এর আয়ের বা ব্যয়ের অনেক ক্লাসিফিকেশন নাই। ডাইরেক্ট সকল আয় আয়সমূহের ভিতরে যাবে আর সকল ব্যয় ব্যয়সমূহের ভিতরে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমরা বোর্ডে চলে যাই। তো শিক্ষার্থীরা, বোর্ডে আমরা প্রথমে একটা ছক কেটে নেই। ছকটা খুব ঝামেলার কিছু না, আমরা এক সাইড দিয়ে আঁকছি, কারণ পাশে তো আমরা অবশ্যই স্ক্রিনে প্রশ্নের ছবিটা দেখাবো। শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, আমরা কিন্তু অনেক চিকন করে একটা ছক আঁকছি, কারণ এতে খুব বড় ছকের দরকার হয় না। জাস্ট বিবরণ, টাকা, টাকা। খুব সহজেই আমরা এখানে লিখবো আয় সমূহ, আর একটু নিচে, বেশি দূরে না, একটু নিচে লিখে দিব ব্যয় সমূহ। কারণ আয়ের পরিমাণটা কম থাকে, ব্যয়ের পরিমাণটা বেশি থাকে, এজন্য ছকে ব্যয়সমূহটা লিখে নিলাম। কেউ যদি মনে করো না আমি ব্যয়সমূহ আগে লিখবো না, আগে আমি আয়ের টাকাগুলোর কাজ করে নিব, এরপরে আমি ব্যয়ের টাকাগুলোর কাজ করব, তাহলে আমরা সেভাবেও করতে পারি যে আগে আয়গুলো বসায় নিয়ে যেখান থেকে জায়গা শুরু হবে সেখান থেকে ব্যয়সমূহ লিখে করে নিব। আয়সমূহের টাকা এখানে যোগ করে যোগফল এখানে নামাবো, ব্যয়সমূহের টাকা এখানে যোগ করে যোগফল এখানে নামাবো। এই যখন সব নামানো হয়ে যাবে, 2টা টাকা বিয়োগ করলেই আমাদের নিট লাভ বের হয়ে যাবে। এখানে কোনো মোট লাভ নাই, কোনো পরিচালন লাভ নাই, কোনো ঝামেলা নাই, জাস্ট ডাইরেক্ট নিট লাভ বের হয়ে যাবে। শিক্ষার্থীরা, স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটাতে আমরা খেয়াল করি একটা রেওয়া মিল দেওয়া আছে, আর রেওয়া মিলের নিচে কিছু সমন্বয় দেওয়া আছে। সমন্বয়টা খুব ভালো করে বুঝতে হবে শিক্ষার্থীরা। প্রয়োজনে সমন্বয়গুলো পড়ার পরে যে অঙ্কগুলো আছে ওগুলোর পাশে আমরা একটা করে ফোঁটা দিয়ে নেব। সেটা তোমরা স্ক্রিনের ছবিটাতে দেখতে পাও যে রেওয়া মিলের কিছু কিছু এন্ট্রির পাশে একটা করে ফোঁটা দেওয়া আছে। এই ফোঁটাগুলো কেন দেওয়া আছে? ফোঁটাগুলো এই জন্য দেওয়া আছে যে এই এন্ট্রিগুলোর কাজ যখন আমরা করব, আমরা যেন মনে করতে পারি যে এই এন্ট্রিগুলোর কাজ সমন্বয়ে আছে, অর্থাৎ সমন্বয়ের দিকে আমাকে তাকাতে হবে। আর আমি অঙ্ক করার সময় বারবার সমন্বয়ের দিকে যেন না তাকাতে হয়, একেবারে যে এন্ট্রিতে সমন্বয় আছে ওই এন্ট্রির সময় যেন আমি সমন্বয়ের দিকে তাকাতে পারি, এই জন্যই হচ্ছে আমি কিছু ফোঁটা দিয়ে প্রথমেই ঠিক করে রাখছি। অর্থাৎ আমরা আগে সমন্বয়গুলো করে নিয়েছি, সমন্বয়ের সাথে যে এন্ট্রিগুলোর মিল আছে উপরে সেই এন্ট্রিগুলোতে ফোঁটা দিয়ে নিয়েছি। এবার শিক্ষার্থীরা, আমরা অঙ্কে চলে আসি। প্রথমেই আমি লিখছি আয়সমূহ। আয়সমূহতে এখানে তোমরা দেখো লেখা আছে ভাড়া রাজস্ব। তো আমরা লিখলাম ভাড়া রাজস্ব 1,50,000 টাকা। এইবারে আমরা খেয়াল করি আমাদের কিন্তু ভাড়া রাজস্বতে একটা ফোঁটা আছে, তার মানে এর সমন্বয়ে একটা কাজ আছে। সমন্বয়ে কি কাজ আছে? অনুপার্জিত ভাড়া এর 3/4 চলতি বছরে উপার্জিত হয়েছে। শিক্ষার্থীরা, অনুপার্জিত মানে অগ্রিম আয়, যেটা এখনো আমার কাজ না করে আমি টাকা পেয়ে গেছি, এটাই হচ্ছে অনুপার্জিত আয়। যে আয়ের কাজ না করেই আমি টাকা পেয়ে গেছি সেটাই হচ্ছে অনুপার্জিত আয়। তাহলে অনুপার্জিত আয়
এটা যেহেতু কাজ করি না, এটা মূলত আয় না। তবে এখানে এরা বলছে যে অনুপার্জিত আয়ের 3/4 অর্থাৎ 4/3 উপার্জিত হয়েছে। তাহলে আমি লিখব অনুপার্জিত হতে উপার্জন। অনুপার্জিত হতে উপার্জন এই কথাটা লিখে 3/4। এখন আমি দেখি রেওয়া মিলে আমার অনুপার্জিত ভাড়া রাজস্ব কত আছে। রেওয়া মিলে আমার অনুপার্জিত ভাড়া রাজস্ব আছে 1 লাখ টাকা। তাহলে এখানে আমি একটা ব্র্যাকেটে কাজ করি, 1 লাখ গুণ 3/4 অর্থাৎ 75,000 টাকা। আচ্ছা শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখি অন্য কোনো আয় এই অঙ্কের ভিতরে আছে কিনা। খেয়াল করি তো প্রাপ্য নোটের উপর আমাদের যে সুদটা আছে এটা আমাদের একটা আয় হয়েছে, তাহলে এটা আমরা আয়ের দিকেই লিখব। প্রাপ্য নোটের বকেয়া সুদ এটা আছে 8,000 টাকা। তাহলে 35 আর 8 2,43,000 টাকা। এইবারে শিক্ষার্থীরা আমরা ব্যয় সমূহ লিখি। ব্যয় সমূহ আমরা আগে লিখেছিলাম কিন্তু পরবর্তী মুছে ফেলানো লাগছে একটাই কারণ হচ্ছে আমাদের কিন্তু অনুমানটা ঠিক ছিল না। আচ্ছা শিক্ষার্থীরা, ব্যয় সমূহের ভিতরে আমরা দেখি যে আমাদের কি কি আছে। ব্যয় সমূহের ভিতরে প্রথম থেকে দেখি যে কি কি ব্যয় আছে। দেখো সরবরাহ সামগ্রী আছে 30,000 টাকা। এখানে একটা ফোঁটা আছে, তার মানে এর কাজ কিন্তু ভিতরে আছে। সরবরাহ সামগ্রী মজুদ রয়েছে 20,000 টাকা, তার মানে বাকিটা খরচ হয়ে গেছে। আমরা এভাবে লিখতে পারি সরবরাহ সামগ্রী। এখানে লিখলাম মনে করো 30,000 বাদ অব্যবহৃত, মানে বছর শেষে যেটা থেকে গেছে ওটা অব্যবহৃত আছে আমাদের কত 20,000, তার মানে এখানে আমাদের খরচ হয়েছে 10,000। এরপরে আমরা শিক্ষার্থীরা খেয়াল করি অগ্রিম বিমাতেও কিন্তু ফোঁটা আছে, তার মানে অগ্রিম বিমারও একটা খরচ আছে। দেখো 4 নম্বর সমন্বয় বলা আছে প্রতি মাসে 2,500 টাকা হারে বিমা ব্যয় হয়েছে। যখন এই মাসের কথা বলবে আমরা খেয়াল করব এটা কয় মাসের অঙ্ক। যেহেতু 30শে জুন 2016 সালের অঙ্ক, অর্থাৎ এটা 6 মাসের অঙ্ক ধরে করতে হবে। তাহলে আমরা লিখব বিমা খরচ 2,500 গুণ 6, তাহলে কত হয় 15,000। এরপরে শিক্ষার্থীরা আমরা খেয়াল করি সরঞ্জাম একটা সম্পদ, পুঞ্জীভূত অবচয় এটা ব্যয় না। শেয়ার মূলধন তো মূলধন, ভাড়া রাজস্ব আয় ছিল, অনুপার্জিত ভাড়া রাজস্ব আয় ছিল, বেতন ব্যয়। তাহলে এখানে আমরা লিখব বেতন ব্যয়। যেহেতু বেতন ব্যয়ে কোনো ফোঁটা নাই, তার মানে আমাদের সমন্বয় দেখতে হবে না, আমরা সরাসরি বেতন ব্যয়ের টাকাটা লিখে দিব 90,000। আবার মজুরি ব্যয়, এখানে দেখি মজুরি ব্যয়তেও কিন্তু কোনো ফোঁটা নাই, আর যেহেতু মজুরি ব্যয়তে ফোঁটা নাই তাহলে এর টাকাটাও আমরা সরাসরি লিখে দিব 70,000। শিক্ষার্থীরা এবারে আমরা দেখতে পাই প্রদেয় নোটে একটা ফোঁটা আছে। প্রদেয় নোটে যেহেতু ফোঁটা আছে আমরা নিচে পড়ে দেখি। নিচে দেখো 3 নম্বরে বলা আছে 3 নম্বর সমন্বয়ে প্রদেয় নোটের উপর বার্ষিক 12% হারে 3 মাসের সুদ ধার্য করতে হবে। তাহলে প্রদেয় নোটের উপরে বার্ষিক 12% হারে করব প্রথমে, তাহলে 12% করলে হবে 12,000। 3 মাসের যেহেতু তাহলে 3 মাসের সুদ ধরব, অর্থাৎ 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করব। প্রদেয় নোটের বকেয়া সুদ, আচ্ছা প্রদেয় নোটের বকেয়া সুদ ওটাকে 12,000কে 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে 3,000 টাকা হয়, সেই 3,000 টাকা। এরপরে দেখো খুচরা যন্ত্রাংশের নিচে দাগ আছে, তাহলে খুচরা যন্ত্রাংশের একটা কাজ আছে, ওখানে লেখা আছে যে খুচরা যন্ত্রাংশের 1/3 ব্যবহার হয়েছে, অর্থাৎ আমরা খুচরা যন্ত্রাংশ দেখতে পাই 30,000 টাকা, তার 3/1 ব্যবহার হয়েছে, তার মানে 10,000 টাকা আমাদের ব্যবহার হয়েছে। এইবারে অবচয় নির্ণয় করতে হবে।
এখানে যেহেতু সরঞ্জামের একটা অবচয় আছে, তাহলে অবচয়টা আমরা নির্ণয় করব। সরঞ্জামের অবচয় 10%। আচ্ছা, সরঞ্জামের অবচয় আছে 10%। আমরা প্রথমে 10% কাটবো, কিন্তু 10% কাটার পরে আমরা দেখতে পাচ্ছি যে সরঞ্জাম ছিল 2,50,000, 10% কাটলে হচ্ছে 25,000 টাকা। কিন্তু উপরে আমরা দেখছি যে অঙ্কটা আছে 6 মাসের, তার মানে এই 25,000কে 6 দিয়ে গুণ করব আর 12 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের সঠিক টাকাটা বেরোয় যাবে, অর্থাৎ 12,500। এইবারে শিক্ষার্থীরা আমরা এই যে টোটাল টাকাটা আছে এই টোটাল টাকাটাকে যোগ করে নিব। টোটাল টাকাটা যোগ করলে হচ্ছে 2,10,500। এই মোট আয় থেকে এইটা মোট ব্যয়, এই মোট ব্যয়কে বিয়োগ দিলে আমরা কিন্তু এখানে লিখতে পারতাম বাদ ব্যয়সমূহ, বাদ ব্যয়সমূহ, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। হ্যাঁ, তাহলে মোট আয় থেকে মোট ব্যয়কে যদি আমরা বিয়োগ দিই তাহলে যে টাকাটা বেরোবে অর্থাৎ 32,500, এই 32,500 হচ্ছে আমাদের নিট আয় অথবা নিট ব্যয়। এই 32,500 হচ্ছে আমাদের নিট লাভ অথবা নিট ক্ষতি। যেহেতু এটা প্লাস ফিগার বলেছে তাহলে এটা নিট লাভ। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা একটা সেবামূলক প্রতিষ্ঠানের নিট লাভ কীভাবে নির্ণয় করতে হবে অবশ্যই বুঝতে পেরেছো। আর যদি তারপরে তোমাদের বুঝতে সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবা, আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।